তো জায়গা আলোচনা করার তার কিছু সবই আপনারা জেনে গেছেন, তথাপি আমার মা বোনেদের একটু শোনা দরকার আছে। তাই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকটা আব্বু আম্মু মা বোনেদেরকে বলবো, বিশেষ করে যে আজকে আমি কোন পরিবারের ছেলে আপনাদের কারো জানতে বাকি নয়। আজকে আমি কেনই বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করলাম, কেনই বা এই রাজনীতির মেম্বারে দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে আমি কেনই বা আপনাদের ঘরে বলতে এসেছি যে আপনারা আব্দুল জলিল ভাইকে ভোট দিয়ে পাঁচলা বিধানসভায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। সংক্ষেপে এতটুকু জানবেন, হাজার হাজার বছরের একটা ইতিহাস আছে। ছায়া খুঁজলে হবে না, এই লড়াই ছায়ার নয়। এদিকে আছে, এদিকে আছে। মিডিয়ার মানুষরা ফটোগুলো কভার করছে, আপনার ছায়া নুকলে হবে। চলে আসেন এদিকে, সামনে আসেন। বসতে না পারেন দাঁড়িয়ে থাকেন, আমি তো 10-15 মিনিট বলবো। চলে আসেন। তা আমি যে কথা বলছিলাম, আমিও তো রোদে দাঁড়িয়ে আছি। আপনারা একটু কষ্ট করুন, ভালোবাসেন, আপনাদের সন্তানের মতো আপনাদের ভাইয়ের মতো ভালোবাসেন তো আপনারা? কি বাসেন তো নাকি? আমি আপনাদের ক্ষতি করতে এসেছি? গত 6 তারিখে ভোট হলো আমার বিধানসভাতে, মোট 31 জায়গায় ভোট হয়েছে। তার মধ্যে আমার বিধানসভাটাতেও ভোট হয়েছিল, জাঙ্গিপাড়া। আমি ভোট দিয়েছি, আমি খুব খুশি, আমি ভোট দিয়েছি। কারণ এর আগে ভোট দিবার কয়েকবার শখ করেছিলাম, কিন্তু বলেছিলাম যে ফাঁকা আছে কিন্তু দেখতো, গিয়ে ভোট দেবো। খবর পেলাম আমার যাবার আগেই নাকি ভোট হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি যাইনি তো আমার ভোট হলো কি করে? तो एबारे देखलाम जो इस साल में निर्वाचन कमिश्नर साहब जो है बड़ी सख्त से निर्वाचन की काम कर रहे हैं। जो इंसान को वोट देने का जो अधिकार है खुलेआम उसको देने का माहौल बना दिए हैं। क्योंकि हम तो फुरफुरा शरीफ में देखे हैं, हाई मदरसा जहां हमारे बूथ है वहां जाके देखे, बिल्कुल कोई प्रॉब्लम नहीं है। पूरा अपना हिसाब से जाके अपना जो पसंद है पूरा आराम से, कोई डिस्टर्ब नहीं है। तो इसीलिए निर्वाचन कमिश्नर को हमारे तरफ से धन्यवाद है। हम चाहेंगे पूरा बंगाल में हर बूथ को फुरफुरा शरीफ जैसे पूरा निरापत्ता से वोट हुआ, इसी हिसाब से होना चाहिए। कोई बूथ में झगड़ा फसाद ना हो, क्योंकि वोट एक गणतांत्रिक प्रक्रिया से अपने जो पसंदीदा कैंडिडेट है उसको देना है। तो আমি নিজে নিজের ভোটটা দিলাম। আমি কাকে ভোট দিয়েছি? আমি সংযুক্ত মোর্চাকে ভোট দিয়েছি। কেন সংযুক্ত মোর্চাকে ভোট দিলাম সেটা একটু আপনাদেরকে খুলে বলবো, আমি কেন দিয়েছি। এবারে আমি একজন নাগরিক, তো পশ্চিমবাংলার কথা বলুন, আমার ভোট দিবার অধিকার আছে না নাই? তাহলে আমি যখন ভোট দিয়েছি নিশ্চয়ই তাহলে আমার একটা পছন্দ থাকতে পারে। তা আমার পছন্দটা আমার প্রিয় দেশবাসীর কাছে আমি তো অনুরোধ করতে পারি যে আমি এই জন্য সংযুক্ত মোর্চাকে ভোট দিয়েছি, আপনারা আমার সঙ্গে 7 দিন সংযুক্ত মোর্চাকে ভোট দিন। এটা বলতে পারি না? পারি না। তাই আমি কেন সংযুক্ত মোর্চাকে ভোট দিলাম সেটা আপনারা একটু শুনুন। সর্বপ্রথম কথা হচ্ছে সংযুক্ত মোর্চা ছাড়া অন্য কাকে ভোট দেব? আমি যদি পদ্মফুলকে ভোট দিই, পদ্মফুল 7 বছর আগে যে ওয়াদাগুলো করেছিল একটা ওয়াদাকে পূরণ করেনি। করেছে? পদ্মফুল বলেছিল 2 কোটি চাকরি দেবো, দেয়নি। 15 লাখ করে টাকা দেবো, দেয়নি। কালো ধন আসবে, আসবে। দেশে দাঙ্গা ফাসাদ বন্ধ হবে, হয়নি। দেশের সেনারা সুরক্ষিত থাকবে, কিন্তু পদ্মফুল আসার আগে এত সেনা কখনো মরেনি, পদ্মফুল আসার পরে মরেছে।
দেশের মা বেটিদের ঘরে বলেছিল যে বেটি পড়াও বেটি বাঁচাও, পড়াশোনা তো চুলোই ঢুকে গেছে, আর মেয়েদের 2.5 বছরের মেয়েরা পর্যন্ত সুরক্ষিত নয়, তাদের ইজ্জত আবরুকে লুটা হচ্ছে। পদ্মফুল আসার পরে এই সমাজেতে বিভাজনটা অনেক বড় হয়ে গেছে। সব জায়গায় দাঙ্গা ফাসাদ, লাভ জিহাদের নামে, গোরক্ষার নামে সাধারণ মানুষগুলোকে কতল করা হয়েছে। তারপরে আখলাক থেকে শুরু করে, জুনায়েদ থেকে শুরু করে, হাফেজ তাবরেজ থেকে শুরু করে, এভাবে সানাউল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে নিরীহ ভারতীয় গুলোকে পিটতে পিটতে মেরে ফেলা হয়েছে। তাই আমি পদ্মফুলকে ভোট দিতে, আর আমি কাউকে দিবার জন্য বলতেও পারি না, ঠিক না বেটি? তারপরে পদ্মফুল বলেছিল আমরা আসলে দেশের তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, কমা তো দূরের কথা, সবকিছুর দাম আরো বেড়ে যাচ্ছে, ঠিক না বেটি? তাই এই জন্য পদ্মফুলকে ভোট দেওয়া কখনো সম্ভব নয়। পদ্মফুল আসামে এসেছিল, পদ্মফুল দেখা গেল আসামে জেলের মধ্যে 20 লক্ষ কম বেশি মানুষকে বন্দি করেছে ক্যাম্পে, তার মধ্যে 14 থেকে 15 লক্ষ কম বেশি শুধু হিন্দু গরিব রয়েছে, মুসলমান রয়েছে, তাদেরকে দেখা যাচ্ছে ক্যাম্পে ভরে রেখেছে। তাহলে পদ্মফুল বোঝা গেল গরিবদের জন্য নয়, ওটা বড় লোকদের, গরিবদের ঘরে সে যে ধর্মেরই হোক, পদ্মফুল এলে তাদেরকে ডিস্টার্ব করবে। তাই এই বাংলাতে পদ্মফুলকে আমরা আগেও পছন্দ করিনি, আজও পছন্দ করছি না, আর যতদিন আমরা বাঁচব আমাদের ছেলেদেরকে বলে যাব পদ্মফুলই আমার বাবরি মসজিদকে শেষ করেছে, ও পদ্মফুল কখনো আমরা চাই না, ঠিক না বেটি? চলে আসুন দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বর হলো কি? জোড়া ফুল। জোড়া ফুলে আমি ভোট দিইনি, আমি দিয়েছি সংযুক্ত মঠটাই, এবং আমার চিহ্নটা হলো, আমি যেখানে সুইচ টিপেছিলাম সেটা হলো খাম চিহ্ন। তাহলে আপনারা পাঁচলার মানুষ, এখানেও তো খাম চিহ্ন। ক নম্বরে? 4 নম্বরে খাম চিহ্নে আমার আব্দুল জলিল ভাইকে ভোট দেবেন তো? 4 নম্বর আমি খাম চিহ্নে ভোট দিয়েছি। আমার ভাইগুলো, আমার আব্বুগুলো, আমার মাগুলো, আমার বোনগুলো, আমার ভালোবাসার প্রিয় দেশবাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানবতা প্রেমিকের কাছে পাঁচলা বিধানসভায় খাম চিহ্নে ভোট দিবার জন্য অনুরোধ করলাম। নিশ্চয়ই জোড়া ফুলে ভোট দিতে আমি বলিনি, আর ভোট আমি দিইনি, আর দেব না। কেন? জোড়া ফুলে ভোট দিয়ে আমার কিচ্ছু লাভ নেই। আমি জোড়া ফুলে ভোট দেবো, এমএলএ জিতার পরে পদ্ম ফুলে চলে যাবে। তাহলে আমি জোড়া ফুলে ভোট দিয়ে কি করব? সবচেয়ে বড় কথা, জোড়া ফুলও যখন এসেছিল এই বাংলায়, বলেছিল আমাদের সরকার হলে 6 মাসের মধ্যে শিল্প আনবো। ক মাসের মধ্যে? 6 মাসের মধ্যে শিল্প আনবো। এনেছে? জোড়া ফুল বলেছিল আমাদের সরকার আসলে ওয়াকাফ সম্পত্তি পুনরুদ্ধার করে দেব। করে দিয়েছে? তাহলে জোড়া ফুল যে ওয়াদাগুলো করেছে পালন করেছে কি? দেখুন, প্রতিদিন পত্রিকায় ক্ষমতা এলে 6 মাসের মধ্যে শিল্প গড়ে দেখাবো, বক্তা হলো মমতা। শিল্প গড়েছে? তাহলে সত্য বলেছে না মিথ্যা বলেছে? দেখুন, আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জি নিজে বলছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, বক্তা হলো মমতা ব্যানার্জি। তাহলে পশ্চিম বাংলায় বিজেপিকে এনেছে কে? তাহলে বিজেপিকে আমরা রুখবো বলবো, আর মমতাকে ভোট দেবো, বিজেপি রুকা যায়? দেখুন, অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে 1998 সালে কে জোট করছে দেখুন। কথা বুঝে আসছে? তাহলে আমরা বিজেপিকে রুখবো বলছি, এদিকে আবার বলছি মমতাকে ভোট দেবো। এর চেয়ে বড় মূর্খমি আর কি হতে পারে? তাই সংযুক্ত মোর্চাকে আমি ভোট দিইনি, আপনারাও ভোট দেবেন না। এটা আমার দেশপ্রেমিকের কাছে আমার আবেদন।
এইভাবে মমতা ব্যানার্জি তিনি কতটা আমাদের আপন, কতটা তিনি আমাদের আপন, সেই বিষয়ে একটু আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি প্রমাণ সহ আপনাদের ঘরে বলছি, 1999 সালে উনি বিজেপিকে 2টি আসন জিতান পশ্চিম বাংলায় লোকসভা। 1999 সালে বিজেপি সরকারের রেলমন্ত্রী হন মমতা ব্যানার্জি। 2000 সালে কলকাতার পূর্ব বোর্ড দখল করেন, বিজেপিকে করিয়ে দেন মমতা ব্যানার্জি। 2002 সালে আবার উনি বাজপেয়ী সরকারের দপ্তরহীন মন্ত্রী হন, তিনি রেল দপ্তর মন্ত্রী হন। 2002 সালে গুজরাটে গণহত্যা নরেন্দ্র মোদীকে পুষ্প পাঠান মমতা ব্যানার্জি। 2004 সালে লোকসভা ভোটে বিজেপি তৃণমূল জোট করেন এই পশ্চিম বাংলাতে। আবার 2006 সালে বিধানসভা নির্বাচনের ফলে আবার জোট করেন বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি। বাম আমলে এই পশ্চিম বাংলায় অনেক আরএসএস এর অফিস বন্ধ হয়েছিল। মমতা ব্যানার্জি আসার পরে অনেক মাদ্রাসা বন্ধ হয়েছে, কিন্তু আরএসএস এর অফিস মমতা ব্যানার্জি খুলে দিয়েছে। এই হলো আমাদের মমতা ব্যানার্জি। চিনতে পাচ্ছেন? তাহলে এই জায়গায় আমাদের ঘরে ডিসাইড করতে হবে যে আমরা জোড়া ফুলকে ভোট দিয়ে পদ্ম ফুলকে কখনো রুখতে পারবো? আপনি জোড়া ফুলে ভোট দেবেন, আপনি দেখুন মুকুলকে, সে ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। নীতিশ প্রামাণিককে দেখুন, জোড়া ফুলে ছিল চলে গেল পদ্ম ফুলে। শোভন চট্টোপাধ্যায়কে দেখুন, ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। অর্জুন সিংকে দেখুন, ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। মনিরুল ইসলাম দেখুন লাভপুরে ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। সৌমিত্র খান ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। দুলাল বর ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। শান্তনু ঠাকুর ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। শুভাংশু রায় ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। অনিল সিং ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। শুভেন্দু ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। শঙ্কু পান্ডা ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। সব্যসাচী ছিল জোড়া ফুলে চলে গেল পদ্ম ফুলে। তাহলে এই বাংলায় পদ্ম ফুলের ফ্যাক্টরি, পদ্ম ফুল যে বেরোচ্ছে, এটা কোন ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে? জোরে বলুন। তাহলে আমরা সেই জোড়া ফুলকে ভোট দিয়ে আর পদ্ম ফুলকে রুখবো ভাববো কখনো হবে? কখনো সম্ভব? কখনো সম্ভব নাই। দেখুন, আমি কাউকে জোর করতে আসি না, আপনাদেরকে ভালোবাসি। মমতার সঙ্গে বিজেপির যে ভেতরে গোপন আতাত আছে, আমি তথ্য সহ বলে দিলাম। কিন্তু আমার বিষয়ে বলা হচ্ছে যে ও ফুরফুরার কেউ নয়, ও বাচাল ছেলে, চ্যাংড়া ছেলে, বিজেপির থেকে টাকা নিয়ে মুসলমানদের ভোটকে ভাগ করতে এসেছে। 2019-এ আমি তো প্রার্থী দিইনি, পার্টির কথাও বলিনি, তাহলে 18টা বিজেপি পেল কি করে? কথা বুঝে আসছে না? নাই? তাহলে এইগুলো আপনাদেরকে ভাবতে হবে। যদি না ভাবেন তাহলে কি হবে? আগামী দিন আপনাদের ঘরে ক্যাম্পে যেতে হবে। সবচেয়ে বড় কথা, এনআরসির সময় আমি কলিকাতা প্রেস কনফারেন্সকে বলেছিলাম যে দিদিমণি, আপনি সুপ্রিম কোর্টে যান, একটা কেস করুন, মামলা করুন, একটা আপিল করুন। কিন্তু তিনি সুপ্রিম কোর্টে গেলেন না। উপরন্তু আমার বাড়িতে রাত 1:45 পুলিশ পাঠালো, যাতে করে আমি ভয়ে চুপ করে যাই। তাহলে যে মহিলাটা আমরা দিদি বলে ডাকলাম আর আমাদের ঘরেই ক্যাম্পে পাঠাবার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রয়েছে, আমরা যখন চিনতে পেরে গেছি, সেই মুনাফেকের কথা আপনাদের কাছে খুলে খুলে বলে দেওয়ার দায়িত্ব আমার আছে না? না, তাই আপনাদেরকে শোনাচ্ছি। এবার আপনাদের ব্যাপার। শত শেষ কথা, কয়েকদিন আগের পত্রিকাতে বেরোলো, আপনারা দেখেছেন কি জানি না, মমতা ব্যানার্জি নিজে বলছেন যে আমার দলে এখনো কিছু গদ্দার আছে, যারা জিতার পরে বিজেপি তাদেরকে বেশি টাকায় কিনে নেবে। তাহলে আমি কেন গুলশানকে ভোট দেবো? ও তো মমতার দলের লোক। আকবর আলী খন্দকার নাম শুনেছেন?
লোকটা খুব ভালো লোক ছিল ভাই, টিএমসি করলেও লোকটা ভালো লোক ছিল, ভালোকে ভালো বলতে হবে, খুব ভালো লোক ছিল। তো এই আকবর আলী খন্দকারকে 2000 জোর করে পুষ্প দিয়ে বিজেপির কাছে পাঠানো হয়েছিল। আকবর আলী খন্দকার যেতে চাইনি, জোর করে পাঠানো হয়েছিল, বাধ্য হয়ে যেতে হয়েছে। তো মনে রাখবেন, ওই যে সারদা মামলা সিবিআই এর হাতে আছে না নাই, যখনই বিজেপির কোনো প্রয়োজন হয়, কারণ এই বাংলায় বিজেপির কেউ ছিল না, আর বিজেপিকে এই বাংলার হিন্দুরাও চায় না, এই বাংলার দলিতরাও চায় না, আদিবাসীরা চায় না। যে কটা গেছে সব টিএমসির মারের চোটে বাঁচার জন্য গেছে। আর এরা মেরেছে কেন? ইচ্ছা করে যাতে যায়, এর জন্য ডিস্টার্ব করছে। কথা বুঝে আসছে? স্বাভাবিক। যখন আমি মারবো আপনাকে, আপনি তখন খুঁজবেন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাতে পারবে। ঠিক তেমনি মমতা যখন মারছে টিএমসি, তখন দেখছে বাম কংগ্রেসকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, ওদের জন্য জোটটা বিজেপির হাতে, তাই বাঁচার জন্য সব বিজেপিতে দলে দলে গেছে, কেউ মন থেকে চাই না। এখন কিন্তু আবার সব ফিরে আসছে সংযুক্ত মোর্চাতে। তাই দিকে 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 গত 6 তারিখে 31টা জায়গায় ভোট হয়েছে, তার মধ্যে 20টা বেশি জায়গাতে সংযুক্ত মোর্চা জিতছে, এটা সমীক্ষার খবর পাই। কথা বুঝে আসছে? মোট 3টে ফেজে ভোট হয়েছে। কটা ফেজে? 3টে ফেজে। এই 3টে ফেজের ভোটের মধ্যে আপনারা আমার টাইম কখন প্রচার করেছিলেন? 4টেই প্রচার করেছেন। এই সবে মানুষ আসছে, কিন্তু আমার টাইম তো থাকতে পারবো না আমি। হ্যাঁ, না না না, আমার প্রোগ্রাম ডেট দিয়ে আছে সব। কি টাইম দিয়েছিল আমার? 4টে, কিন্তু আমার তো 3টেই টাইম। 4টে বলে অ্যাকচুয়ালি ব্যাপারটা ভাই, আমি তো একটা জায়গায় যাচ্ছি না, ডেইলি 5টা করে প্রোগ্রাম করছি, 6টা করে প্রোগ্রাম করছি। কেন? এই ধোকাবাজকে শেষ করতে হবে। কথা বুঝে আসছে না? না, সেই জায়গায় আমার এখান থেকে অন্য জায়গায় 4টে টাইম দিয়ে আছে, আর এক জায়গায় 6টায় দিয়ে আছে, আর এক জায়গায় 7টায় দিয়ে আছে। এবারে আমার তো ভাই হেলিকপ্টার নেই যে হেলিকপ্টার দেখার জন্য 4-5 হাজার লোক জড়ো হবে। ঠিক আছে, তোমার গেঞ্জিটা খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, শোনেন না। তা এবার আমার হেলিকপ্টারও নেই, আমাকে হরেন দিয়ে ভিড় ঠেলে যেতে হয়। তারপরে আবার মুসলিম এলাকায় ঢুকে গেলে টেনশনটা বেড়ে যায়। গায়ের মুসলিম এলাকা গেলে টেনশন থাকে না। একটা কেউ দেখলাম না যে গায়ের মুসলমান আমাকে বিজেপির দালাল বলছে। মুসলিম ভাইদের মধ্যে কয়েকজন, খুব সংখ্যা কম, কিছু লোক বলছে আমি নাকি বিজেপির টাকা নিয়েছি। আমার আম্মারা কি বলছেন? আপনাদের ছেলে বিজেপির টাকা নিয়েছে। আমার ভাইয়েরা কি বলছেন? এগুলো বলে শুধুমাত্র আমার থেকে আপনাদের ঘরে সরিয়ে রাখার একটা পলিসি। কেন? মমতা ব্যানার্জি প্ল্যান করেছিল যে আমি বিজেপিকে পশ্চিম বাংলায় নিয়ে আসব, আনলেই যখন মুসলমান বলবে দিদি চাকরি কই, আমি বলবো দেখতে পাচ্ছিস না বিজেপি 18টা পেয়ে গেছে। যখনই বলবো দিদি রাস্তা কই, অমনি বলবো দেখতে পাচ্ছিস না 18টা বিজেপি পেয়ে গেছে। যখনই বলবো দিদি কলকারখানা কই, অমনি বলবো 18টা পেয়ে গেছে, দেখতে পাচ্ছিস না। দিদি আমাদের 10,000 সেই মাদ্রাসা দেবে বলেছিল, কই? এই 18টা বিজেপি পেয়ে গেছে, চুপ কর। দিদি চুচুড়ার মাদ্রাসায় তুমি তালা মারলে কেন? চুপ কর, বিজেপি 18টা পেয়ে গেছে। দিদি দাদা হুজুরকে তো আমরা ভালোবাসি গো, তুমি ওই বাড়িতে পুলিশ পাঠালে কেন? চুপ কর, বিজেপি 18টা পেয়ে গেছে। কথা বুঝছেন না? একটা পলিসি আপনাদের ঘরে ঠকাবার, বোকা বানাবার একটা পলিসি। তাই এখান থেকে বলছি বাঁচার চেষ্টা করুন, বিভাজনের রাজনীতিতে যাবেন না।
রাজনীতি কখনো কোনো ধর্মের জন্য হয় না, রাজনীতি হয় রাষ্ট্র সেবার জন্য, রাজনীতি হয় রাষ্ট্রবাসীর সেবার জন্য। 100টা টাকা যদি আমার রাজ্যের ফান্ডে থাকে, সংখ্যা অনুপাতে 70 টাকা পাবে যিনারা আমার ভাইয়েরা আছে 70%, তিনারা আপনারা পাবেন 30%। এইটা হলো সংখ্যা অনুপাতে রাজনীতি, যেটা সংবিধান বলেছে। কোনো ধর্ম নিয়ে রাজনীতি হয় না, কোনো একটা বিশেষ বিভাজন নিয়ে রাজনীতি হয় না। এ বাংলাতে 2011-র আগে পর্যন্ত কোনো রকম বিভাজন ছিল না। মমতা ব্যানার্জি এসে মাথায় ঘোমটা দিয়ে মুসলিম তুষণের নামে আমাদেরকে ডিভাইড তৈরি করে দিয়েছে। পাড়ায় 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 মসজিদে গিয়ে, ইফতারে গিয়ে, রেড রোডে নামাজ পড়ে, তারপরে বারবার প্রচার করা মুসলমানদের 99% কাজ করে দিয়েছি। এখনো প্রচার করে 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 ওই যে 1998 কথা দিয়েছিল না যে একদিন বিজেপিকে বাংলায় নিয়ে আসবো, এই বক্তব্য কোনো দিয়ে বিজেপিকে বাংলায় প্রচারের রাস্তা করে দিয়েছে। তাই তো বিজেপি আজকে আমার ভাইদের বাড়ি 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 গিয়ে বলছে যে মমতা দেখছুনি খাতুন হয়ে গেছে, ও তো মুসলমান লে পেরেশান, ও তো মুসলমানদের সব কিছু করে দিল, ও মুসলমানদের ঘরে সব দিয়ে দিল, ও মুসলমানদের 99% কাজ করে দিয়েছে। দেখো না গো, ওই তো মমতা বলল দুর্গা পুজো বিসর্জন বন্ধ রাখতে হবে। কেন? মুসলমানরা মহরম করবে। তাহলে বলো, হিন্দুস্তানের পশ্চিম বাংলাতে যদি আমরা দুর্গা পুজো না করতে পারি, তাহলে তো পাকিস্তান হয়ে গেল। মমতা পাকিস্তান করে দিচ্ছে। এইভাবে বিজেপি বুঝাবার আজকে সুযোগ পাচ্ছে। এটা মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে প্ল্যান করে করেছে। কেউ কোনো মুসলমান বলেছিল মমতাকে যে আমাদের আজকে মহরম হবে, আজকে দুর্গা পুজোটা বন্ধ রাখে? ভাই কেউ বলেছিল? এই কথাটা তুমি বলে আমাদের ফাঁসালে কেন? এটা সেটিং, বিজেপিকে আনতে হবে। এখন আপনাদের বিজেপিকে রুখতে হবে তো নাকি? তার টিএমসির বন্ধুদের ঘরে জিজ্ঞেস করুন, বিজেপিকে রুখতে হবে। টিএমসির বন্ধুরা বলছে মমতা ছাড়া বিজেপিকে রুখতে পারে? কেন না, মমতা 200টা সিট আছে। আরে একদিন বামফ্রন্টেরও 200টা ছিল, মানুষ সরে গেছিল বলে বামফ্রন্ট হেরে গেছিল। তোমার 200টা আছে তো কি হয়েছে? মানুষ সরে গেলে তুমি দুটোও পাবে না। মানুষই সব কথা বলবে, ঠিক না বেটি? তাহলে বিজেপিকে রুখবে মানুষ না মমতা? বিজেপিকে রুখবে মানুষ না টিএমসি? মানুষ রুখবে, ঠিক তো নাকি? কিন্তু মানুষই যখন বুঝতে পারছে যে বিজেপিকে বাংলায় এনেছে মমতা, আর তাকেই বলছে আবার রুখবো, এটা হাস্যকর নয়? ধরুন এই 5 লাখ দায়িত্ব 2011-য় আমায় দিয়েছেন, আর এই 5 লাখ 18টা গ্রামকে বিজেপি দখল করে নিয়েছে। আমি পাহারাদার থাকা অবস্থায় 10 বছর পরে দেখছি 18 জায়গা বিজেপি দখল করে নিয়েছে। আমার ওপরে আর ভরসা করা চলবে? হয় আমি উপযুক্ত নই, আর না হয় ভেতরে ভেতরে সেটিং আছে, ঠিক তো নাকি? তাই তো আমি বলেছিলাম যে আমাকে 44টা দিন আমি থাকবো, ভেতরে সেটিং আছে কি বাইরের লোককে বলবো। ও সেটিং আছে বলেই তো আমাকে নিল না, না হয় আমি তো বাইরে বলে দেবো, জানাজানি হয়ে যাবে। বুঝতে পারছেন না? তাহলে বলুন, যে মানুষটাকে আমি পাহারা দিলাম 2011-ই পশ্চিম বাংলার, যখন এই বাংলাতে বিজেপি ছিল না, সেই মানুষটা 10 বছর পর আমাদের ঘরে উপহার দিল কি? 18টা বিজেপি জিতলো, আর 3টে টিএমসি জিতেছে, কিন্তু জিতার পরে বিজেপিতে চলে গেছে। অর্থাৎ এখন বিজেপির এমপি হলো 18টা নয় 21টা। কটা? তাহলে আমার টিএমসি কে জিতিয়ে কি লাভ হলো? 3টে তো চলে গেল। কাল যে আরো 2টো যাবেন এর কি মানে আছে? আমি বুঝাতে পারছি তো আপনাদের? না এখনো সে আপনারা দিদির ঘরে আছেন? হ্যাঁ, ঘর কেটেছে। আমি আপনাদের ঘরে এখান থেকে বলছি, আপনারা যদি আব্দুল জলিল ভাইকে জিতাতে পারেন,
যদি আপনাদের কাউকে কেউ কোনো নাগরিকত্বের জন্য ডিস্টার্ব করে, ক্যাম্পে করে, আপনাদের বাঁচাতে গিয়ে যদি আব্বাস সিদ্দিকীর জান লাগে, আমি জানাতে দেবো আপনাদের কিছু হতে দেবো না। কিন্তু আমাকে তো পাওয়ারটা দিতে হবে। আমি যদি পাওয়ারটা না পাই, আজকে নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে, এরপরও দেখছি পাঁচলা এলাকায় কিছু বাড়ি বাড়ি ঢুকে ঢুকে টিএমসি পার্টির লোকেরা মারছে। কই বিজেপিকে তো মারেনি, আইএসএফ এর লোকেদের ঘরে মারছে, সংযুক্ত মোর্চাকে মারছে। তারপরে নির্বাচন কমিশনের আন্ডারেতেই থাকাকালীন দেখা যাচ্ছে কোন বেটির সঙ্গে নোংরা কাজ করছে। আমি তো দেখছি যে আপনারা থানার সামনে গিয়ে কি বলে অবরোধ করছেন। দেখুন না, কালকে আমার এই ভাইটাকে মেরে রক্তাক্ত করে দিল। কেন? আমাকে বলতে দেন, এই দেখেন রক্তাক্ত ভর্তি এই ভাইটাকে। এই নাবত একটু, কিছু লোক ওপর থেকে নাবেন তো আপনারা, কয়েকজন দায়িত্বশীল ছাড়া একটু নাবুন দয়া করে, দায়িত্বশীল ছাড়া কয়েকজন নাবুন ভাই, একটু দয়া করে নাবুন, সবাই উপরে থাকেননি। কি অবস্থা দেখুন না। কেন ভাই? এই লোকটার অপরাধ কি? আইএসএফ করছে, সেকুলার কি বলে সংযুক্ত মোর্চা করছে। তাহলে আমি যদি বলি টিএমসি করলে মারবো, ওটা কি ভালো হবে? আরে ওর ভালো লেগেছে করছে, এর আইএসএফ ভালো লেগেছে করছে, এর নামই তো গণতন্ত্র। যার যেটা ভালো লাগে সে সেটা করবে তো নাকি? তাহলে গণতন্ত্রকে হত্যা করছে টিএমসি। তাহলে যে টিএমসি আমার দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সেই টিএমসি কে আমরা ভোট দিয়ে দেশদ্রোহী হতে রাজি নই। কেননা দেশকে ভালোবাসা এটা অনেক পুণ্য কাজ, আর দেশের বিরোধী করা এটা পাপ কাজ। তাহলে সেই জায়গায় আপনারা ভাবুন, আজকে পাড়ায় 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 पाड़ाय যে হুমকি দিচ্ছে, ना जाने यहाँ निर्वाचन कमिश्नर साहब की कोई अगर आदमी है तो मेरे बात को जरा गौर से सुनिए। यहाँ जो टीएमसी का कार्यकर्ता है, इसका 50 या 100 गुंडा ऐसा है जो गांव-गांव में जाके खातून को धमकी दे रहे, लड़का को पिटाई भी कर रहे। देखिए ना क्या हाल है, देखिए एक खून है, देखिए किस तरीके से टीएमसी गुंडागर्दी कर रहे हैं। तो मेरा एक नागरिक होने के नाते निर्वाचन कमिश्नर साहब के पास मेरे दरखास्त है, जब 5 लाख का चुनाव जिस दिन होंगे, हर बूथ में बड़ी सख्त से, बड़ी टाइट से सिक्योरिटी का इंतजाम करिए, जहां हर आदमी अपने हिसाब से जो जिसको पसंद है उसी को खुलेआम वोट डाल सके। यही माहौल आप बना दीजिए। अगर कोई हमको चाहे तो हम जीत जाएंगे, हमको हारना पसंद है, फिर भी हमारे देश की जो गणतंत्र है उसको कोई ठास पहुंचे, उसको कोई तोड़े, वो हम नहीं चाहते हैं। अगर सख्त व्यवस्था कर दीजिए, चुनाव के लिए हर गांव-गांव में, हर बूथ में ज्यादातर वोट डाल दिए, इसमें हर आदमी अपना खुशी से वोट डालेंगे। डालने के बाद अगर हम हार जाए, मेरा हार भी मंजूर है, मगर ये दादागिरी गुंडागर्दी बंद करना चाहिए। ये क्या चल रहा है? किसी बहन को जाके बोल रहे हैं तुम अगर वोट देने जाओगे तो तुमको रेप कर देंगे। अभी देखिए मिছিল आ रहे हैं, हमको जाने वाले टाइम है, अभी मिছিল आ रहे हैं। এখানে প্রচার করেছে 4টি, আমার 3টি টাইম 4টি প্রচার করেছে। ये कौन सा बांग्ला है जो अपने पसंद की कैंडिडेट को वोट देने का अधिकार नहीं है? ये पछला में जो गुलशान है, बहुत दिन से पछला के आदमी के ऊपर बहुत जुल्म कर रहे, झूठा केस में फंसा रहे हैं।
अगर कोई उसकी विरोध बोले तो 10-20 तो लड़का गुंडा को भेज के उसकी माँ बहन के ऊपर अत्याचार भी जुल्म भी कर रहे हैं, बहुत दिन से हो रहे हैं। इसके हाथ से हिंदू भी महफूज नहीं, इसके हाथ से दलित भी महफूज नहीं, इसके हाथ से आदिवासी भी महफूज नहीं। अरे इसके जुल्म से ही तो बीजेपी आ रहा है, इन सब के लिए तो बीजेपी आ रहा है। अगर कोई हिंदू बहन के ऊपर जाके जुल्म करे, कोई हिंदी माँ के ऊपर जुल्म करे, तो उसको अपना इज्जत बचाने के लिए उसको तो सोचना ही पड़ेंगे कि हम किधर जाएंगे, जो हमको सेफ दे सकते उसी के पास जाएंगे। ले बीजेपी को बड़ा प्लान करके टीएमसी लोग बंगाल में लेके आ रहे हैं, বড় প্ল্যান করে নিয়ে আসছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বোঝার চেষ্টা করুন। এখন 3টে ফেজে ভোট হয়েছে, 3টে ফেজের ভোটেতে রেজাল্ট এটা হয়েছে যে বিজেপি 3 নম্বরে চলে গেছে। এই কি বলে টিএমসি 3 নম্বরে চলে গেছে। অর্থাৎ যে বিজেপি টিএমসি বলেছিল বিজেপিকে রুখবো, তারা রুখতে পারছে না, তারা বিজেপির কাছে হার মেনে পিছিয়ে যাচ্ছে। আপনাদের ঠান্ডা মাথায় বুঝতে হবে, নন্দীগ্রামে ভোট হলো না, নন্দীগ্রামে 2 ঘন্টা মমতা ব্যানার্জি ঘরের মধ্যে বন্দি পড়েছিল। যে নিজের বিধানসভায় 2 ঘন্টা ঘরের মধ্যে বন্দি পড়ে আছে, ও বাংলার মা বেটি বাপ ভাইদের ঘরে কি করে সুরক্ষা দেবে বিজেপির হাত থেকে? গালে হাত দিয়ে বসে 2 ঘন্টা ধরে, ঠিক না বেটি? 100 বেশি জায়গায় বুথ এজেন্ট পর্যন্ত দিতে পারে না। কিন্তু সংযুক্ত মোর্চা প্রার্থী দিয়েছে সব জায়গাতে। ক্যানিং পূর্বর মতো জায়গা নিশ্চয়ই আপনারা জানেন, যেখানে দিদির বোম শিল্প আছে। কি শিল্প? বোম শিল্প। আমি বলিনি, দিদি বলি নিজে বলেছে, তোরা তো বোম আর মারপিট করিস। दीदी बोले जो ना बोले ना, दीदी ने खुद बोले हैं, शौकत मोल्ला को, तूने तो बोम और मारपीट में रहते हैं, तो खाने बोम शिल्प আছে। সেই জায়গাতে কয়েকটা জায়গায় শুধু আমরা পুলিং এজেন্ট দিতে পারিনি, বাকি সব জায়গায় দিয়েছি। আর মা বোনেরা বাপ ভাইরা যারা 10 বছর ভোট দিতে পারেনি, এবছরে ভোট দিবার ব্যবস্থা আমরা তৈরি করে দিয়েছি। এত যুবক ছেলে নেমেছে, মায়েদের ঘরে বার করে নিয়ে এসে বলছে খুশি খুশিতে ভোট দিন। তারা এত খুশি হয়েছে, ভোট দিয়ে শুধু হাত তুলে আমার জন্য দোয়া করছে। অতএব এ থেকে বোঝা যাচ্ছে বিজেপিকে রুখতে টিএমসি পারবে না, বিজেপিকে রুখতে সংযুক্ত মোর্চা পারবে। তাই প্রত্যেকটা মানবতা প্রেমিক, প্রত্যেকটা দেশ প্রেমিক, প্রত্যেকটা সম্প্রীতি প্রেমিক, প্রত্যেকটা মানববন্ধন প্রেমিক, যারা বাংলার ঐক্য চান, শিল্প চান, কলকারখানা চান, চাকরি চান, তিনাদের কাছে আমার অনুরোধ, আপনার ভোটটা তৃণমূলকে দিয়ে নষ্ট করবেন না। আপনার ভোটটা সংযুক্ত মোর্চাকে দিন, সংযুক্ত মোর্চা সরকার হবে। আর আমি সংযুক্ত মোর্চা সরকারের একটা পায়া কিন্তু আমার হাতে আছে, চিন্তার কোনো কারণ নাই। আপনাদের ঘরে বিশ্বাসের সাথে বলতে পারি আপনারা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন। কেন দিদিমণি নিজে বলছে যে আমার দলে এখনো গদ্দার আছে, যারা জিতার পরে বেরিয়ে যাবে। তাহলে আমি যে দলে গদ্দার আছে, তা গদ্দারদের ঘরে ভোট দেওয়া যায়? আমি বলিনি, কে বলছে? টিএমসি সুপ্রিমো বলছে। কিন্তু আমি বলছি সংযুক্ত মোর্চাতে মানব প্রেমিকরা আছে, সংযুক্ত মোর্চাতে পশ্চিম বাংলার প্রেমিক মানুষ আছে, সংযুক্ত মোর্চাতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ভাব চিন্তার মানুষ আছে। তাই আপনাদেরকে বলে যাই, আপনারা ভুল করবেন না। আমার আব্দুল জলিল ভাইকে 10 তারিখে
খাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আর ওই 10 তারিখে এই ভাঙরে আপনাদের ছোট ভাইয়েরও আছে, ওখানে তো যদি 2.5 লক্ষ ভোটার থেকে 2 লক্ষ 9,000 দিকে আছে, সবই কথা বুঝে আসছে। তাহলে এখানে আমি তো বলছি আপনি জিতে যাবেন, কিন্তু ইয়ে শুধু গুন্ডাগিরি করছে, এ গুন্ডাগিরি করছে। বলেন না, মানুষ সরল মানুষ খেটে খায়, ওই মাটির বাড়ি দেখছিলাম হাওড়া জেলায়, এখনো মাটির বাড়ি, এখনো টালির খোলা, কি অবাক বিষয়, কথা বুঝে আসছে। তা দেখে বড় খারাপ লাগছে। তো গরিব মানুষ কোথায় যাবে? এই যে এসেছে, এখন আবার ঘরে না কালকে যে মারে। তবে একটা কথা বলবো, তোমাদেরকে বেঁধে রেখেছি আমি, তো ভোটের দিনে ছেড়ে দিলাম। ভোটের দিনটা কেন, ভোটের দিনে যে ডিস্টার্ব করবে সেটা দেশদ্রোহী। দেশদ্রোহীকে ডাল আলু ভাতটা খাওয়াবেন একেবারে ভালো তারে, মানে বদ হজম যেন হয়ে যায়। কথা বুঝছেন না, বোঝেন না? কেন, আমার দেশ বলেছে, আমার কাছে দেশ সবার আগে। দেশদ্রোহীকে আমরা মাফ করবো না, ঠিক না বেটি? অতএব ওই দিনটা আমার ছাড় দিয়া রইল। আর আমার আম্মা বোনদের ঘরে বলবো, দিদি তো ডুবছে, তা দিদির কমসে কম বিদায় বেলায় একটা কথাকে স্মরণ রাখবেন। দিদি বলেছে, মা বোনেরা খুন্তি আছে তো, ঝাঁটা আছে তো। আমি বলছি নি, দিদি বললে। দিদির বিদায় বেলায় এই কথাটাকে মনে রাখবেন, খুন্তি ঝাঁটাটা দলবদ্ধ হয়ে একসাথেই বেরোবেন। আমার ভোট আমি দেবো, কাকে দেবো আমি জানি। যার টিএমসি কে ভালো লাগে টিএমসি কে দেবে, যার বামকে ভালো লাগে বামকে, যার কংগ্রেসকে ভালো লাগে কংগ্রেসকে, যার আইএসএফ কে ভালো। কিন্তু এই জায়গায় এখন 3টে ভোট এক জায়গাতেই পড়বে, সেটা হচ্ছে খাম চিহ্ন, ঠিক না বেটি? রুকার কে তুমি। অতএব আমি আপনাদেরকে বিদায় নেব, নিবার আগে একটা শেষ কথা বলে যাব। সেই কথা হলো এটাই, আমাদের কাছে প্রকাশ্য দুশ্মন বেশি ক্ষতিকারক না বন্ধু সুলভ দুশ্মন বেশি ক্ষতিকারক? বলুন। মমতা হলো বন্ধু সুলভ দুশ্মন। এ যদি বন্ধু সেজে না আসতো তাহলে 18টা বিজেপি পেত না। কথা বুঝে এসছে? অতএব কেউ যখন দেখবেন পাঁটার গায়ে হাত বুলোচ্ছে, তো পাঁটা মনে করছে আমি বিরাট আদর করছে, ওকে বলি দেবে বললি যাচ্ছে। অতএব আমাদের গায়ে হাত বুলোচ্ছে, আমরা বলে দেবো, দিদি আমরা যেটা ভাবছো ওটা নয়, আমরা হলাম মানুষ, তোমার হাত বুলানো ধরে নিয়েছি, তোমাকে আমরা জবাব আমরাই দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার আব্দুল জলিল ভাই জিতছে, খেলা হবে বলছে না? কে বলছে খেলা হবে? বলছো তো নাকি? কি খেলা হবে? হ্যাঁ, কি খেলা হবে? শওকত মোল্লা খেলা হবে বলেছিল, রাস্তার পিছখানে বলছে আমি খেলবো নি, থুকুরি হয়ে গেছে, খেলবো নি, রোড বন্ধ করে বসে আছে, খেলা হয়ে গেছে। পাবলিক যদি খেপে, পাবলিকই শেষ কথা ভাই। আর পাবলিক যদি খেপে কেউ রুখতে পারবে না। 10 বছরে একটা কারখানা হয়নি, 10 বছরে একটা শিল্প হয়নি, 10 বছরে একটা চাকরি হয়নি, 10 বছরে একটা কি বলে কোন যুবক যুবতীদের কর্মসংস্থান হয়নি। শুধু বলছি ইমামদের তো ভাতা দিয়েছি, পুরোহিতদের ভাতা দিয়েছি। কেন পুরোহিতদের ভাতা কে চেয়েছে? পুরোহিতরা। আপনি পুরোহিতদের ঘরে কর্মসংস্থান দিন, পুরোহিতদের বাচ্চাদের ঘরে চাকরি দিন, তাদের ঘরে ছেলেমেয়েরা শিক্ষিত বসে আছে, চাকরি দিন। ইমামদের ঘরে ছেলেমেয়েরা শিক্ষিত আছে, চাকরি দিন। বলছে আমি এবার ঘুরে আসলে প্রত্যেকটা মা বোনকে 1000 করে টাকা হাত খরচ দেবো। কথা বুঝছেন না? এ পুরো ঢপ, একটা পুরো মিথ্যা। কথা বুঝে আসছে? থাকুন। আর ভোটের দিনে আপনারা দলবদ্ধ হয়ে ভোট দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভারতবর্ষ জিন্দাবাদ,
ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মনুষ্য জাতির ঐক্য জিন্দাবাদ। পাঁচলাবাসী জিন্দাবাদ। পাঁচলায় আব্দুল জলিল সাহেব জিতছে, আগে থেকে বলে যাচ্ছি জিন্দাবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য 4টে হাজার হাজার লোক অপেক্ষায় আছে। কি